রাত যখন নিঝুম হয়, রাস্তার আলোগুলো যখন একা দাঁড়িয়ে পাহারা দেয় নির্জনতাকে, ঠিক তখনই শুরু হয় এমন কিছু খেলা যার কোনো নিয়ম নেই। আমরা ভাবি অতীতকে আমরা পিছনে ফেলে এসেছি, কিন্তু আমরা কি জানি যে অতীত ছায়ার মতো আমাদের পিছু ধাওয়া করছে? যদি মাঝরাতে আপনার ফোনে কোনো অচেনা নম্বর থেকে কল আসে, যদি ওপাশ থেকে কেউ কথা না বলে শুধু দীর্ঘশ্বাস ফেলে, তবে সাবধান, হয়তো আপনার জীবনের হিসাব নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। আজকের গল্প অচেনা নম্বর। সায়নের জীবনের সেই অভিশপ্ত রাত, যেখানে একটি পুরনো ঘড়ি পাল্টে দিয়েছিল তার বর্তমান আর ভবিষ্যৎ। কান পেতে শুনুন, কারণ এই নিস্তব্ধতার মাঝেও কেউ একজন আপনার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। শুরু করছি আজকের সাইকো থ্রিলার। গল্পের নাম অচেনা নম্বর, দি আননোন নাম্বার। সায়ন একজন সাধারণ চাকরিজীবী। প্রতিদিনের মতো সেদিনও রাত 12টা নাগাদ অফিস থেকে ফিরছিল সে। রাস্তাঘাট একদম জনশূন্য, শুধু স্ট্রিট লাইটগুলো টিমটিম করে জ্বলছে। হঠাৎ সায়নের পকেটে ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু লেখা আননোন নম্বর। ফোনটা ধরতেই ওপাশ থেকে কোনো কথা শোনা গেল না, শুধু একটা ভাঙা গলায় কেউ ফিসফিস করে বলল, 5 বছর পূর্ণ হলো সায়ন, সময় শেষ। সায়ন চমকে উঠল। 5 বছর? 5 বছর আগে এমন কি হয়েছিল যা সে ভুলতে চায়? ফোনটা কেটে দিয়ে সে দ্রুত হাঁটতে শুরু করল। ঠিক 2 মিনিট পর আবার ফোন বাজল। এবার একটা মেসেজ এল। সায়ন মেসেজ খুলতেই দেখল তার নিজের বাড়ির সদর দরজার একটা লাইভ ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে একটা কালো ছায়া তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। সায়ন হন্তদন্ত হয়ে বাড়ির সামনে পৌঁছাল, কিন্তু সেখানে কেউ নেই, শুধু দরজার সামনে পড়ে আছে একটা গিফট প্যাক। সে কাঁপা হাতে প্যাকেটটি খুলল। ভেতরে ছিল একটা পুরনো কাঁচ ভাঙা হাত ঘড়ি। ঘড়িটা দেখা মাত্রই সায়নের হাত থেকে প্যাকেটটা পড়ে গেল। এই ঘড়িটা তার বন্ধু অর্কর, যে 5 বছর আগে এক রহস্যময় গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। ঘড়িটার সেকেন্ডের কাঁটা উল্টো দিকে ঘুরছে। সায়ন বাড়ির ভেতরে ঢুকে সব দরজা জানলা বন্ধ করে দিল। সে তার ছোটবেলা বন্ধু আকাশকে ফোন করার চেষ্টা করল, কারণ সেই দুর্ঘটনার সময় আকাশও সাথে ছিল, কিন্তু আকাশের ফোন সুইচ অফ। সায়ন যখন আয়নার সামনে দাঁড়িয়ে মুখ ধুতে গেল, তখন সে এক অদ্ভুত দৃশ্য দেখল। আয়নায় তার নিজের চেহারার বদলে সে দেখল আকাশের মুখ, কিন্তু মুহূর্তের মধ্যেই সেটা মিলিয়ে গেল। হঠাৎ সায়নের ল্যাপটপটা নিজে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে একটা জিপিএস ম্যাপ খুলে গেল, যেখানে একটা লাল বিন্দু সায়নের বাড়ির দিকে এগিয়ে আসছে। সায়ন ভয়ে ফোনটা হাতে নিতেই দেখল আবার সেই অচেনা নম্বর থেকে ভিডিও কল। কলটা রিসিভ করতেই সায়ন দেখল স্ক্রিনে অন্ধকার একটা রাস্তা, আর সেই রাস্তায় একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। ট্যাক্সির ভেতরে ড্রাইভারের সিটে যে বসে আছে সে দেখতে হুবহু সায়নের মতো। ড্রাইভার রূপী সায়ন ক্যামেরার দিকে তাকিয়ে বলল, নিচে নেমে আয় সায়ন, অর্ক আমাদের জন্য অপেক্ষা করছে। সায়ন ভয়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করল, কিন্তু সে দেখল সিঁড়িগুলো যেন শেষই হচ্ছে না। ভোর হওয়ার আগেই সায়ন নিজেকে আবিষ্কার করল শহরের উপকণ্ঠে এক পরিত্যক্ত কারখানার সামনে। ঠিক এই কারখানার মোড়েই 5 বছর আগে অর্কর গাড়িটা খাদে পড়ে গিয়েছিল। সায়ন সেদিন অর্ককে বাঁচাতে পারত, কিন্তু অর্কর দামি ঘড়ি আর ল্যাপটপটা নিয়ে সে পালিয়ে গিয়েছিল, যাতে কেউ তাকে সন্দেহ না করে। কারখানার ভেতরে ঢুকতেই সায়ন দেখল নীলচে আলোয় চারপাশটা ভরে আছে। মাঝখানে একটা চেয়ারে আকাশকে বেঁধে রাখা হয়েছে, আকাশের মুখে টেপ মারা। সায়ন আকাশের দিকে এগোতে গেলেই চারপাশ থেকে 5-6 জন মানুষ বেরিয়ে এল। তাদের প্রত্যেকের পরনে সায়নের অফিসের পোশাক এবং সবার মুখ হুবহু সায়নের মতো। তারা সবাই একসাথে বলে উঠল, তুই আমাদের প্রতিচ্ছবি হতে পারিস না সায়ন, কারণ তোর ভেতরে কোনো আত্মা নেই। সায়নের নিজের প্রতিচ্ছবিরা তাকে ঘিরে ধরল। তাদের হাতে ছিল সেই পুরনো ভাঙা ঘড়ির কাঁচের টুকরোগুলো। তারা একে একে সায়নের দিকে এগোতে লাগল। ঠিক তখন কারখানার সব স্পিকারে অর্কর গম্ভীর গলা বেজে উঠল, তোর চুরি করা ঘড়িটা এখন তোর রক্তের স্বাদ চায় সায়ন। সায়ন চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে নিজের সব অপরাধ স্বীকার করতে লাগল, কিভাবে সে অর্ককে মরতে দিয়েছিল শুধু সামান্য কিছু টাকার লোভে। হঠাৎ একটা বিকট শব্দ হলো এবং কারখানাটা ধুলোয় মিশে যেতে লাগল। পরদিন সকালে সায়নের জ্ঞান ফিরল হাসপাতালের বেডে। সামনে আকাশ দাঁড়িয়ে। আকাশ বলল, তুই ড্রাগস নিয়ে রাস্তায় পড়েছিলি সায়ন, পুলিশ তোকে উদ্ধার করেছে। সায়ন ভাবল হয়তো সবটাই তার মনের ভুল বা হ্যালুসিনেশন। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়ি ফিরে এল। রাতে ঘুমানোর আগে সায়ন যখন তার আলমারি খুলল,
দেখল তার সেই চুরি করা অর্কর ঘড়িটা সেখানে নেই। তার বদলে সেখানে একটা ছোট্ট চিরকুট পড়ে আছে। তাতে লেখা, আমি তোর ঘড়িটা নিয়ে গেলাম, বদলে তোর আয়ুটা রেখে গেলাম এই ঘড়িতে। সায়ন আয়নার সামনে গিয়ে দাঁড়াল। দেখল তার চুল সাদা হয়ে গেছে, চামড়া কুঁচকে গেছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে সে এক বৃদ্ধে পরিণত হয়েছে। তার ফোনের স্ক্রিনটা শেষবারের মতো জ্বলে উঠল। সেই অচেনা নম্বর থেকে শেষ মেসেজ এল, সময় শেষ, এবার আয়নার ভেতরে চলে আয়। সায়ন যখন দেখল আয়নার ভেতর থেকে অর্কর হাত বেরিয়ে আসছে, সে প্রাণপণ চেষ্টা করল ঘর থেকে পালিয়ে যেতে। কিন্তু তার শরীর তখন শতবর্ষী এক বৃদ্ধের মতো দুর্বল। সে টলতে টলতে মেঝেতে পড়ে গেল। ঘড়ির কাঁটাগুলো তখন বনবন করে ঘুরছে এবং প্রতিটি টিকটিক শব্দ সায়নের কানের কাছে কামানের গোলার মতো বাজছে। হঠাৎ ঘরের চারপাশের দেয়ালগুলো তরল হতে শুরু করল। সায়ন দেখল সে আর তার শোয়ার ঘরে নেই, বরং সে ফিরে গেছে সেই 5 বছর আগের দুর্ঘটনার রাতে। বৃষ্টির শব্দ, টায়ার ঘষার আওয়াজ আর অর্কর আর্তনাদ সবকিছু জীবন্ত হয়ে উঠল। সায়ন দেখল রাস্তার মাঝখানে অর্ক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। অর্ক ধীরে ধীরে মাটি থেকে উঠে দাঁড়াল। সে সায়নের দিকে তাকিয়ে বলল, সায়ন, আজ থেকে তুই এই 5 বছর আগের রাতে আটকে থাকবি। রোজ রাতে এই দুর্ঘটনা ঘটবে আর রোজ রাতে তুই আমার সাথে মরবি। সায়ন বুঝল, হাসপাতালের সেই আকাশ কিংবা পুলিশের ঘটনা সবই ছিল একটা মায়া। সে আসলে সেই পরিত্যক্ত কারখানাতেই মারা গেছে, আর এখন তার আত্মা এক অন্তহীন যন্ত্রণার চক্রে বন্দী। পরদিন সকালে শহরের খবরের কাগজে ছোট করে একটা খবর ছাপা হলো, এক পরিত্যক্ত কারখানায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মরদেহ পাওয়া গেছে, যার হাতে একটি বন্ধ হয়ে যাওয়া পুরনো ঘড়ি ধরা ছিল। অদ্ভুতভাবে সেই বৃদ্ধের আঙুলের ছাপ 5 বছর আগে নিখোঁজ হওয়া এক যুবক সায়নের সাথে মিলে যাচ্ছে। সমাপ্ত। নিঃশব্দতায় হচ্ছে না সেই দাগ, একটা পুরনো ঘড়ি, সময়ের ভুল হিসেব, ছায়ার অবোধ প্রকাশ। নগর দলার মতো ঘুরছে জীবন, শেষ মেষ মৃত্যুর আলিঙ্গন।